সেই কুড়ুল দিয়ে একজন মাছের পেটে বড় এক রোজ দিয়ে আটকে পিছিয়ে এলো খানিক। কি ভয়ানক! মাছের পেট থেকে বেরিয়ে এসেছে বাচ্চা ছেলের মাথার খানিক অংশ। দেশ বিদেশে অবস্থানরত সুপ্রিয় শ্রোতা দর্শকদের জানাই অনন্ত শুভেচ্ছা ও স্বাগতম। যারা চোখ বুজে কানে হেডফোন লাগিয়ে গভীর রাতে জিন ভূতের ঘটনা বা অলৌকিক অশরীরীদের গল্প শুনতে পছন্দ করেন, তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই ভূত আখড়া চ্যানেলটির যাত্রা। এই চ্যানেলটিকে আপনারা পৃষ্ঠপোষকতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের যে কোনো পরামর্শ তা হোক ভালো বা মন্দ, আমরা তা সাদরে গ্রহণ করব। সুপ্রিয় শ্রোতা, ইতিমধ্যে আমাদের চ্যানেলের ইমেইলে লিখিত ঘটনা ও গল্প আসতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আজকের এই গল্পটি সৌদি আরব থেকে গাজী রেজা নামে একজন মেল করে পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে গল্পটি শিশির বিশ্বাস নামে কারো কাছ থেকে তার শোনা। তো সে যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করছি। ভয়ঙ্কর এই গল্পটা শুনেছিলাম পদি পিসির কাছে। না, খ্যাতনামা লেখিকার বিখ্যাত গল্পের পদি পিসি নয়। এই পদি পিসি অতি সামান্য মানুষ, বাড়ি বাড়ি কাজ করে দিন গুজরান করতেন। আমরা তখন ছোট। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়তেই মাস কয়েক আমাদের বাড়িতেও ছিলেন। বিধবা মাঝবয়সী মহিলাটির তখন এক অন্য পরিচয় পাওয়া গিয়েছিল। বেজায় কাজের মানুষ শুধু নয়, দারুণ ভালো গল্পও বলতে পারতেন তিনি। অথচ মজার ব্যাপার হলো তার সব কথা আমরা বুঝতেও পারতাম না। সম্ভবত পূর্ব বাংলার দক্ষিণের জেলা নোয়াখালী বা চট্টগ্রামের মানুষ ছিলেন। অল্পদিন হলো দেশ ছেড়ে আসার কারণে শহর কলকাতার ভাষা তখনও তেমন রপ্ত করে উঠতে পারেননি। তবু তাঁর গল্পের আকর্ষণ ছিল দুর্নিবার। আমরা ছোটরা তো বটেই, এমনকি মা পর্যন্ত তার গল্পের ভক্ত হয়ে পড়েছিলেন। কাজের ফাঁকেই হঠাৎ গল্প জুড়ে দিতেন। হাতের কাজ চলছে, সঙ্গে গল্প। মা হাঁ করে শুনতেন। আসলে গল্প বলতে চুরি ছিল না তার, অভিজ্ঞতাও ছিল প্রচুর। তার অনেক গল্পই পরে মায়ের কাছে শুনেছি। গোড়া থেকেই বলি তবে, নদী নালার দেশ পূর্ব বাংলা বরাবরই মাছের দেশ। সেই মাছ ধরাই ছিল পদি পিসিদের জীবিকা। শুধু পুরুষ নয়, প্রয়োজনে বাড়ির মেয়েদেরও লেগে পড়তে হতো সেই কাজে। বর্ষায় নদী নালা যখন জলে পূর্ণ তখন সুবিধা ছিল, গ্রামে থেকেই কাজ চলত। বাড়ির মেয়েদের তখন শুধু ঘরের কাজ। কিন্তু যখন নদী খালের জলে টান ধরত তখন নৌকো নিয়ে বাড়ি শুদ্ধ সবাই চলে যেত অনেক দূরে মোহনার কাছে। সেখানেই কোনো সুবিধাজনক জায়গায় অস্থায়ী ঘর। পুরুষেরা দিনভর মাছ ধরত, মেয়েরা সেই মাছ রোদে শুকিয়ে শুটকি করত। তারই মধ্যে কোনো এক ফাঁকে মাঠ থেকে তোলা শাক দিয়ে ভাত আর তেঁতুলের টক, শুটকির উৎকট গন্ধে মাছ খাওয়ার কথা কেউ ভাবতেও পারত না। শুটকির উৎকট গন্ধে মাছ খাওয়ার কথা কেউ ভাবতেও পারত না। কথাগুলো যত সহজে বলা গেল, প্রকৃত কাজ অত সহজ ছিল না অবশ্য। নদী মোহনার নির্জন বিদেশ বিভূমি স্থানে আস্তানা গেড়ে এভাবে দিনের পর দিন বাস করা খুব সহজ নয়। প্রতি বছর বাঘের পেটে আর সাপের কামড়ে মারা পড়ত একাধিক মানুষ। এর উপর ছিল ডাকাত, রোমহর্ষক সেসব কাহিনী, আর ছিল মেছো ভূত। পূর্ব বাংলায় যাদের বলা হতো মাইছা দেও, ওরা ছিল এক উটকো আপদ। সন্ধেয় মাছ ধরে ঝুড়ি বোঝাই হচ্ছে, হঠাৎ ঝুড়ির কাছে খচমচ আওয়াজ। টের পেয়ে হৈ হৈ করে সবাই ছুটে যাওয়ার আগেই ঝুড়ি সাফ। অবশ্য মাইসা দেউদের নিয়ে বেশি ভাবনা ছিল না, ওরা বাতাসে ভেসে বেড়াত। অল্প কয়েকদিন উৎপাতের পর বাতাসে ভেসেই চলে যেত অন্য কোথাও। অগত্যা নানা রোমহর্ষক অভিজ্ঞতায় যে তার গল্পের ঝুড়ি ভর্তি থাকবে তাতে আর আশ্চর্য কি। একবার মেয়ে পুরুষ সবাই মাছ শুটকি করতে
মোহনার দিকে গেছে। জালে মাছও পড়ছে অঢেল। দিনভর শুধু কাজ আর কাজ। ছেলেরা মাছ ধরে ঝুড়ি মাথায় যথাস্থানে এনে ঠেলে দিয়েই খালাস। মেয়েদের কাজের শেষ নেই। তারপর অত মাছ রোদে শুকিয়ে শুটকি করা চারটিখানি কথা নয়। ছোট মাছ চড়া রোদে বালি বা ঘাসের উপর ছড়িয়ে দাও। একটু বড়গুলো নানা কায়দায় ফালি দিয়ে ঝুলিয়ে দাও দড়িতে। তারপর পাহারা। খানিক শুকিয়ে এলে উল্টে দেওয়া। তারপর বস্তায় ভরে মজুত। কবে মহাজনের নৌকো আসবে সেই অপেক্ষা। ছোট মাছ তবু কাটতে হয় না, রোদে ছড়িয়ে দিলেই হলো। কিন্তু বড় মাছের জন্য কিছু আলাদা ব্যবস্থা দরকার। মাছের আকার আকৃতি বুঝে এমনভাবে ফালি দিতে হবে যে মাছ গোটাই থাকবে, কোনো অংশই আলাদা হবে না, অথচ অল্প দিনের মধ্যেই শুটকি হয়ে যাবে। তাই ঝক্কি কিছু বেশি। সেবার দিনভর তাই শুধু কাজ আর কাজ। এরই মধ্যে এক বিকেলে ছেলেরা পেল্লায় এক বোয়াল মাছ ধরে নিয়ে এলো। সেই মাছ দেখে সবাই তুথ। মাছ নিয়েই কাজ, কিন্তু অত বড় বোয়াল আগে কেউ দেখেনি। শুটকি মাছ ধরতে খুব মজবুত জাল ব্যবহার হয় না, ছোট মাছই ধরা হয় বেশি। সেই জালে এত বড় মাছ ধরা পড়ার কথা নয়। অবাক হয়ে গিয়েছিল ছেলেরাও। তবু ধরা যখন পড়েছে, কয়েকজন নৌকো থেকে নামিয়ে ঘাড়ে করে এনে ফেলেছে মেয়েদের সামনে। কেটে এবার শুকোতে দাও। কিন্তু মেয়েরা সেই মাছ কাটবে কি? অত বড় মাছ কাটা কি তাদের কাজ? তার উপর দিব্যি নড়ছে তখন। মেয়েরা সাফ জানিয়ে দিল এ মাছ তারা কাটতে পারবে না। পারলে ছেলেরা কাটুক, নইলে অন্য ব্যবস্থা করুক। অন্য ব্যবস্থা মানে মাইসা দেবের ভোগের জন্য খানিক দূরে মাঠের মাঝে ফেলে আসা হোক, তিনিই ব্যবস্থা করে ফেলবেন। কারণও ছিল, অত বড় মাছ শুটকির জন্য হিসেব করে ফালি দেওয়া খুব সহজ নয়। শুকোতেও লেগে যায় অনেক দিন, অথচ সেই তুলনায় দাম খুব বেশি পাওয়া যায় না। সে সময় পশু পাখির খাবার কম থাকায় তাদের খাবার তৈরির জন্য শুটকি মাছের চাহিদা কিছু কমই ছিল। যাই হোক, ছেলেরা কিন্তু ফেলতে রাজি হলো না। এত বড় মাছ রীতিমতো লড়াই করে ধরা, ঘাড়ে করে আনতেও মেহনত গেছে। অগত্যা আনা হলো কুড়ুল। সেই কুড়ুল দিয়ে একজন মাছের পেটে বড় এক পোষ দিয়ে আটকে পিছিয়ে এলো খানিক। কি ভয়ানক! মাছের পেট থেকে বেরিয়ে এসেছে বাচ্চা ছেলের মাথার খানিক অংশ। কৌতূহলে তারপর মাছের পেটে চাপ দিতেই বের হয়ে এলো রঙিন জামা গায়ে বছর 3 বয়সের এক বাচ্চা ছেলের দেহ। বেশ ভালো অবস্থায়, দেখেই বোঝা যায় অল্প আগে মাছটা গিলেছে তাকে। মাছটা যে সহজে ধরা পড়েছে তা ওই কারণে। পেট বোঝাই থাকায় ভারী শরীর নিয়ে জাল ছেড়ে পালাতে পারেনি। এমনও হতে পারে বাচ্চাটি মারা যাবার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, মাছটার নজরে পড়তে গিলে ফেলেছে তৎক্ষণাৎ। তবে মৃত শিশুটিকে দেখে তেমন মনে হয়নি। পেটে জল রয়েছে কিনা কেটে দেখলেই বোঝা যেত, কিন্তু রাজি হয়নি কেউ। ফের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল।